দেখুন, প্রবাদে বলে অতি ভক্তি চোরের লক্ষণ, কিন্তু এ রাজ্যের মহামহিম নেতানেত্রীরা সিংহাসনে আসীন অবস্থায় ওই সাষ্টাঙ্গে প্রণাম পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে যান যে সাধারণভাবে তারা সমালোচকদের জেলে পড়েন আর স্তুতিকারদের পুরস্কারে পুরস্কারে ভরিয়ে দেন। ঠিক যেমন আজ যে দুজন নেতা কালীঘাটের পাট চুকিয়ে ঋতব্রত শিবিরে তাদের নতুন ইনিংস শুরু করতে চলেছেন, তারা পূর্বাশ্রমে থাকার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বলেছিলেন সেটা আপনাদের দেখাবো। তবে আপনাদের বিনোদনের কোটাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি না যার শিবিরে তারা যোগ দিলেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক কী বলেছিলেন সেটা না দেখাই। এই অনুষ্ঠানে পর পর সব দেখাবো। আমি প্রথমে দেখাবো বিশ্বজিৎ দাস, ধরাধামে একমাত্র ব্যক্তি যিনি টিভি সিরিয়ালের পর্দায় নয়, রানী রাসমণিকে দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। ভাবুন, দেখুন। আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন, আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন। এবার আসুন তাপস চট্টোপাধ্যায়ের কথায়। 3 দশক সিপিএম করার পর দল ছাড়ার সময় 2015 সালে দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেছিলেন কোট আনকোট, মমতাদির মধ্যে আমি বাম আদর্শকে খুঁজে পাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতি বসুর কাজের ধরন সম্পূর্ণ একই রকম। ভাবুন একবার। আচ্ছা, এবার আসি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়। আজ তার জ্ঞানচক্ষু উন্মিলিত হইয়াছে। তিনি নিজের মা এবং স্ত্রীর মৃত্যুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন এবং বলছেন তার পারিবারিক জীবনও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করেছেন। কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই নিজের মাকে খুঁজে পেতেন, কখনো নিজের দ্বিতীয় মাকে, কখনো ভারতবর্ষের মাকে। 2021 সালের 31শে অক্টোবর যেদিন বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামীকালে শুধু বাংলার নয়, ভারতবর্ষের মা, ভারতবর্ষের দেবী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার দেখে নি, মনে করিয়ে দিই আপনাদের, দেখুন। আগামী দিনে শুধু বাংলা না, ভারতবর্ষের মা, ভারতবর্ষের দেবী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে শুধু বাংলা না, ভারতবর্ষের মা, ভারতবর্ষের দেবী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখাবো এই দুজন যার শিবিরে যোগ দিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হ্যাঁ, নিজ মুখে 2025 সালের 14ই অক্টোবর বলেছিলেন কোট আনকোট শ্রী চৈতন্যদেবের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। তবে আমার আজও মনে আছে সেদিনও এই অনুষ্ঠানে আমি বলেছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য হোক। যাই হোক, দেখে নিই একবার। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত। এবার আসবো আমার পরের বক্তার কাছে, কালীঘাট তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ। দেখুন, আজ যারা মুখ খুলছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ মনে করেছিলেন, এত বড় সম্পদ যে দল ছেড়ে অন্য দলে গেলেও পরে আবার তাকে দলে ফিরিয়ে নিয়েছেন। অনির্বাণ, এখন প্রায়শ্চিত্ত করতে ঠিক কেমন লাগছে? দেখুন, যাদের যাদের মন্তব্য দেখালেন, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে না রানী রাসমণিকে দেখেছি, না মা শারদাকে দেখেছি, না ভ্লাদিমির ইলিশ লেনিনকে দেখেছি, কিংবা রোজা লুক্সেমবুর্গ, কাউকেই আমি দেখিনি। আমি তার মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখেছি। সেই জন্যই তুমি টিকে গেছো। ওনারা সারদা দেবীকে দেখেছিলেন অথবা রানী রাসমণিকে দেখেছিলেন বলে স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জন্য তারা ছটফট করছেন এখন। দেখুন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে না স্বপ্ন দোষে তাদের অন্য কিছু ভঙ্গ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তাকেই দেখেছি এই কারণে, কারণ তার নিজের জীবন, মানে তার রাজনৈতিক জীবন যে সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি দাঁড় করিয়েছেন, তার সমালোচনা থাকতেই পারে, রাজনীতির জগতে থাকবেন এবং সমালোচনা থাকবেন, এটা হয় না। তিনি রক্ত মাংসের একজন মানুষ, তার ভুল হয়েছে, নিশ্চিতভাবে হয়েছে, তিনি মানুষ বলেই তার ভুল হয়েছে। কিন্তু যে জিনিসটা তার কখনোই হয়নি যে তিনি কাউকে বিশ্বাস করেছেন, সেইটা তার অন্যায় বলে আমি মনে করতে পারছি না। কারণ মানুষের যদি মানুষের উপর বিশ্বাস না থাকে, একটি রাজনৈতিক দল ছেড়ে দিন, সমাজ টিকবে না। এদের ওপর
মমতাদি বিশ্বাস করেছেন, তাদেরকে যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সব রকম সাহায্য করেছেন, কার্যত তার রক্ত ঘামের যে লড়াই সেই পুঁজিটাকে ব্যবহার করে এরা নিজেদের আখের গুছিয়েছে। ঠিক, কিন্তু অনির্বাণ পাশাপাশি এইটাও বলো, একটা আমায় উদাহরণ দেখাও যে একবার মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাউকে বলেছেন যে না আমি রানী রাসমণি নই, আমি মা শারদা নই, তিনি পূজ্য, ঠাকুর ঘরে তার স্থান, তোমরা এই কথা বলো না। আমি বলছি এইটা পাবলিকলি কেন বললেন না? সেদিন বললে আজকে বলতে পারতেন যে এরা স্তুতি করেছে। না, এরা যে স্তুতি করেছে মানে আমি বলছি এই তেল কিন্তু বহু মেশিন খায়, এটাও মানতে হবে। ঠিক, মানে তেলে যেমন গাড়ি চলে, তেল আবার গাড়ি নষ্টও করে দেয়, এটা ঘটনা। তেলের মাত্রা বা যে কোনো ক্ষেত্রে সবকিছুরই মাত্রা নির্ধারণ হওয়া দরকার আছে। এবার এখানে দেখুন প্রত্যেকের একটা স্ক্রিপ্ট, একটা চিত্রনাট্য মেনে তারা হয় যাচ্ছেন বা যাবো করছেন। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব খারাপ, এইখানে কিন্তু একটা সন্দেহের উদ্রেক হয়, বা আমরা খুব নিশ্চিতভাবে জানি যে তাদের প্যাকেজের একটা অংশ যে ভাই দল ছাড়ো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ো এবং অভিষেককে নিশানা করো, যত দোষ অভিষেক এটা তোমাদের বলতেই হবে। কেন এই তফাৎটা কি? যদি এনারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে ছাড়তেন, কি তফাৎ হতো? তারা করবেন না, তারা অভিষেক দাকেই দায়ী করবেন, কারণ অভিষেক দাকে দায়ী করবার তাদের প্রয়োজন আছে, কারণ যেভাবে হোক তাকে কালিমালিপ্ত করতে হবে। এখনো পর্যন্ত আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ করা হয়েছে, যে যতবার তাকে ডাকা হয়েছে, জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে, তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি আত্মসমর্পণ করেননি। মদন মিত্রর মতো পোড় খাওয়া নেতা তার পরিবারের লোকজনের বাড়িতে ইডি গেল না, কাগজ পাঠালো, পরদিন তার বোধোদয় হয়ে গেল। বাকিদের এখনো পাঠায় পর্যন্ত নি, পাঠিয়ে দেবো কিন্তু এটা বলে চোখ পাকিয়ে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের বোধোদয় হয়ে গেল। এটাও হতে পারে যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে কেউ আগ্রহী নন, মদন মিত্রকে নিতে আগ্রহী। আপনি আমাকে বলুন, আচ্ছা আমি মনে নিলাম বিশ্বজিৎ দাসকে নিতে আগ্রহী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে আগ্রহী নয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বজিৎ দাস, আচ্ছা বাইরন বিশ্বাস না জিতলে তোমরা তৃণমূলে নিতে, কিন্তু আমি এই তুলনামূলক আলোচনায়, কাল্পনিক আলোচনায় যাব না, জেতেনি। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ধরো তুমি বলছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরা একটা পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা করে কমন ফ্যাক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট করছেন, অথচ এদের প্রায় প্রত্যেককে যারা আজকে টার্গেট করছেন আবার দলে ফিরিয়ে নেওয়া বলো, অন্য দল থেকে ভাঙিয়ে তৃণমূলে প্রথমবার নেওয়া বলো, সব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবং বহু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ফুটেজে তিনি তাদের স্বাগত জানিয়ে দলে নিয়েছিলেন। এটা কেন? আমরা এই দাবি একবারও করছি না যে আমরা নিখুঁত, আমরা রক্ত মাংসের মানুষ, তাদেরকে নিয়ে গড়া দল। গোটা পৃথিবীতে একজনই নিখুঁত আছে, নন বায়োলজিক্যাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাকি সবাই আমরা মানুষ, আমাদের ভুল হয়, অভিষেক দারও ভুল হয়েছে, দিদিরও ভুল হয়েছে। সেই ভুল থেকে আগামী দিনের শিক্ষা আমরা যেটা নিতে পারছি, আমার বিশ্বাস আপনারা যেটা দেখাচ্ছেন ডাল ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ ডাল ফাঁকা হচ্ছে, কিন্তু শিকড়টা যে শক্তটা হচ্ছে, কালীঘাটে আপনারা কয়েকদিন শুকনো ডালে নতুন পাতা গজাবে বলছে, পাতা তো গজাবে বটেই, শিকড়টা যতটা শক্ত হচ্ছে এই গাছ কিন্তু পড়বে না। তার কারণ আমি বলছি, আপনি কালীঘাটে যে কোনো দিন আপনার বিকেলের দিকটাতে আপনাদের সাংবাদিক পাঠাবেন, যে পরিমাণ তরুণ রক্তের আমদানি কালীঘাটে প্রত্যেক দিন হচ্ছে, শুধু সেই ছবিটা যদি বিজেপি নজর রাখছেই, পুলিশ প্রশাসনের মাধ্যমে নজর রাখছেই, এইটুকু যথেষ্ট তাদের মুখে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য। যে কারণে আবারও আপনাকে বলছি, বারুইপুর কাণ্ড ঘটার পর গোটা বাংলার একজন মাত্র রাজনৈতিক নেত্রী বা নেতার বাড়িতে কার্যত তাকে গৃহবন্দী করা হয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিজেপি জানে যে তাদেরকে এই মসনদ থেকে ফেলার কাজ ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন, অন্য কারো সেই ক্ষমতা নেই। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।